আচ্ছা, চলো রেকর্ডিং শুরু হয়ে গেছে, ভালো কথা। আজকে আমরা যেটা করব সেটা থার্মোডাইনামিক্স এর ইন্ট্রোডাক্টরি পার্ট। যারা আইসিএসসি বোর্ড থেকে আছো তারা এই পার্টটাকে ক্যালোরিমেট্রি হিসাবে ক্লাস 10-এ পড়েছো আইসিএসসি বোর্ডে। যারা সিবিএসসি থেকে আছো, শুধু আইসিএসসি বলে না, আইসিএসসি আর ডাব্লিউবি বোর্ড দুজনে এটা পড়েছে ক্লাস 9-10-এ। ওয়েস্ট বেঙ্গল সিবিএসসি নাও পড়ে থাকতে পারে, না না না, সিবিএসসি তোমরা হয়তো পড়নি, তোমরা এটা হয়তো একদম নতুন শিখছো। ঠিক আছে, তো এই যে আমি এখানে শুরু করে দিয়ে এবার লিখি, অনেকদিন আমি লিখিনি। আমার হাতও ব্যথা, আমার তো বাইক পুরো ভেঙে গেছে, একদম বাজে অবস্থা বাইকের। এ বাবা, কিভাবে? ও তোমরা কেউ জানো, তুমি জানো না? না, আমার তো বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কদিন আগে, এই তো 27 তারিখে। বললে তো তুমি। হ্যাঁ, ও তো গ্রুপের, ওর পুরোনো নাম্বারটা আছে, ওর জন্য ও জানে না। এটাকে সরাই, ডিলিট। তো আজকে আমরা শুরু করে দিচ্ছি থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স এটা নোটস আমি দিয়ে দেবো, এর নোট রেডি আছে, বাট যতক্ষণ না চ্যাপ্টার শেষ হবে ততক্ষণ নোট দেবো না, নয়তো তোমরা বই পড়তে চাও না। থার্মোডাইনামিক্স এর শুরু থেকে যদি বলি আমি, থার্মোডাইনামিক্স কে আমরা 4 ভাগে ভাগ করার চেষ্টা করব, ঠিক আছে? 4 ভাগের মধ্যে দুটো পার্ট থাকবে, যেটা একদম ইন্ট্রোডাক্টরি পার্ট। ওকে, সেকেন্ড দুটো পার্ট হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর মেন টপিকস। আজকে যেটা করব সেটা হবে আমাদের হিটও নয়, থার্মাল প্রপার্টি অফ ম্যাটার। থার্মাল প্রপার্টি অফ ম্যাটার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আমাদের যেটা, সেটা হচ্ছে হিট ট্রান্সফার। ঠিক আছে, ট্রান্সফার ইন দ্য সেন্স অফ কন্ডাকশন, কনভেকশন, টেম্পারেচার গ্রেডিয়েন্ট কাকে বলে, থার্মাল রেজিস্টিভিটি কাকে বলে, থার্মাল রেজিস্ট্যান্স কাকে বলে, এগুলো আমরা ঠিক মানে এই এখন পরের ক্লাসেই করব, এটা আমরা মানডে করব আমরা। আচ্ছা, দেখি তো এটা কি আছে এখানে গেলে। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার, ঠিক আছে। তো হিট ট্রান্সফার পড়বো আমরা পরের দিন, আজকে থার্মাল প্রপার্টি নিয়ে আলোচনা করবো। থার্মাল প্রপার্টির পরে আসছে হচ্ছে হিট ট্রান্সফার। ওকে, এইটার পরে চলে যাব আমরা থার্মোডাইনামিক্সে, মানে মেন টপিকে, থার্মোডাইনামিক। আমার কথা শোনা যাচ্ছে তো ভালো করে? হ্যাঁ স্যার। থার্মোডাইনামিক্সে আসে হচ্ছে ফার্স্টে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ডে আছে ফার্স্ট ল, থার্ডে আছে সেকেন্ড ল। ঠিক আছে, তো এইটা হচ্ছে বলতে গেলে আমাদের অল টোটাল থার্মোডাইনামিক্স এর পাথ, মানে আমরা কিভাবে থার্মোডাইনামিক্সটাকে পড়বো। তোমাদের মাথায় প্রশ্ন হবে যে স্যার জিরোথ ল মানে কোথায়? আমরা তো ফার্স্ট সেকেন্ড থার্ড ল বলতে পারতাম, তাই না? মানে কমন সেন্স কি বলে তোমাদের? এটাই তো হওয়া উচিত, ফার্স্ট সেকেন্ড থার্ড ল। জিরোথ ল क्या चीज है? আমরা যখন থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করছি মানুষেরা, তখন এই জিরোথ লটাকে কেউ কনসিডারেশনে আনার পর্যন্ত মানে মাথায় আসেনি। মানে ফার্স্টে আগে, সবার আগে ফার্স্ট ল, তবে সেকেন্ড ল তৈরি হয়েছে। দেন লোকে বলল, আরে আমরা তো একটা ল ভুলেই গেলাম। মানে ল মানে কি, আমরা কখন কোন জিনিসটাকে ল বলি? যেটা ন্যাচারাল ট্রুথ, তাই না? আজকে 1+1 2 হয়, তাই না? 1+1 4 হয় না, সেরকম হচ্ছে কথা। এটা নিয়ে আসবো, আলোচনা করবো যখন আমরা থার্মোডাইনামিক্সে ঢুকবো। আজকে আমরা কি পড়বো? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে থার্মাল প্রপার্টি অফ ম্যাটার। চলো হেডিং দিয়ে দিই আমরা, এটা হচ্ছে থার্মাল প্রপার্টি অফ ম্যাটার। ফার্স্টে আমাদের থার্মাল প্রপার্টির মধ্যে দুটো জিনিসকে ভালো করে জানতে হবে, মানে বুঝতে হবে। দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার, টেম্পারেচার
and the concept of heat. ঠিক আছে, এবার কেন পড়তে হবে, কারণ টেম্পারেচার কাকে বলে আর হিট কাকে বলে সেটার ক্ল্যারিটি সবাইকে থাকতে হবে। ঠিক আছে, ক্ল্যারিটি মানে একদম পরিষ্কার ধারণা, একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। পরিষ্কার ধারণা কেন থাকতে হবে সেটা বলছি। একটা বডির একটা বডির যে টেম্পারেচার বলতে কি বোঝায়, মানে টেম্পারেচার কোয়ান্টিটিটা কি অ্যাকচুয়ালি, সেটা মন দিয়ে মানে বুঝে নেবে ভালো করে। আমাদের এই কনসেপ্টটা খুব ক্লিয়ার দরকার, আদারওয়াইজ আমাদের থার্মোডাইনামিক্সে খুব অসুবিধা হবে। ওকে, the temperature of a body is a physical quantity which indicates that how much a body is cold or hot. ঠিক আছে, মানে কতটা গরম বা কতটা ঠান্ডা, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা মানে ওই কোয়ান্টিটিটাকে বোঝার জন্য আমরা টেম্পারেচার টার্মটাকে ইউজ করি। ওকে, আমি যেরকম আগে বলতাম যে ভেলোসিটি আর স্পিড সমান নয়, দুটো আলাদা কোয়ান্টিটি, সেরকম ভাবেও আমাদের এই টেম্পারেচার টার্মটাকে একটু ডেলিকেট ভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, একটা বডি যখন গরম হয় আমরা কি বলি, বডিটা মানে হাই টেম্পারেচারে রয়েছে। একটা বডি যখন লো হয় মানে মানে কোল্ড হয় তখন আমরা বলি কি, ও লো টেম্পারেচারে আছে। তো এটা কার ক্ষেত্রে বলি আমরা, আমরা ধরুন এটা একটা এই যে এটা একটা আইস কিউব, ঠিক আছে, এটা এটা হচ্ছে একটা আইস কিউব। আইস কিউব বলা ভুল হবে, থাক, এটাকে আইস কিউব না বলে এটাকে বলি আমি হট আয়রন। এটা একটা হট আয়রন। ঠিক আছে, আইস কিউবে আমি একটা কালার পাল্টে দিই, একটা ব্লু কালার করে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে। এটা এটা হচ্ছে আমাদের আইস কিউব। এবার কি, অবভিয়াসলি এর যে টেম্পারেচার ইট ইজ মাচ লেস দেন, মানে ভেরি মাচ লেস দেন মানে T1 এর থেকে, কারণ কি এটা হট আয়রন, এটা আইস, তাই না? এবার টেম্পারেচার টার্ম যেটা, সেটা কি করছে, সেটাই হট অবজেক্ট দুটোকে ডিস্টিংগুইশ করতে সাহায্য করছে। Therefore we can conclude or we can say that the temperature of a body is a relative measure of hotness or coldness. ওকে, তাহলে টেম্পারেচার ওয়ার্ডটা কেন আমরা ইউজ করছি সেটা বুঝতে পারলে। কারোর কোনো ডাউট? যাই হোক, আশা করছি কোনো ডাউট হবে না। এক সেকেন্ড দাঁড়াও তো, আমি একটু রেকর্ডিংটা পজ করে দুজনকে কল করি, আমার পক্ষে বারবার বোঝানো। হ্যাঁ স্যার। প্রশান্ত মন্ডলটা কে বাবা? স্যার শুনতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্ক বাজে, ফোনকে জলে ফেলে দাও। স্যার এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখো স্ক্রিন ক্লিয়ার তো সবার? তাহলে হ্যাঁ আমরা স্যার তাহলে আমরা জানতে পারলাম কি, যে টেম্পারেচার ইজ আ প্রপার্টি উইচ ইজ রিলেটিভ মেজার অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। টেম্পারেচার একটা এমন ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা দিয়ে আমরা ইউজ করি টু ডিস্টিংগুইশ বিটুইন টু ডিফারেন্ট মানে কি বলবো, বডি অফ টু ডিফারেন্ট হিট এনার্জি। এবার হ্যাঁ, এবার আসি হচ্ছে হিটের ওপর। এবার হোয়াট ইজ হিট, হিটটা কি? এইটা একটা এনার্জি, এটা একটা এনার্জি। টেম্পারেচার হচ্ছে এই এনার্জিটাকে মেজার করার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে কি বলবো, যে হিট ইজ আ ফর্ম অফ এনার্জি ট্রান্সফার্ড বিটুইন টু অর মোর বডিজ। ঠিক আছে, তাহলে এখানে লিখি আমরা তাড়াতাড়ি, হিট ইজ আ ফর্ম অফ এনার্জি, heat is a form of energy transferred
between two systems or a system. সিস্টেম কেন বলছি? আমি এক্ষুনি বললাম এখানে একটা হট আয়রন নিয়েছি, এখানে একটা আইস কিউব নিয়েছি, দুটো আলাদা আলাদা বডি বা দুটো আলাদা আলাদা অবজেক্ট বা দুটো আলাদা আলাদা সিস্টেম। সিস্টেম মানে হচ্ছে কি একটা কন্ট্রোল, একটা জায়গা বা একটা এমন একটা এরিয়া, সেখানে আমরা এক্সপেরিমেন্ট করছি, সেইগুলোকে আমরা সিস্টেম বলবো। ঠিক আছে? মানে একটা আইস কোল্ড সুইমিং পুল যদি নিয়ে নিই এক্সাম্পল হিসাবে, or a system. Heat is a form of energy transferred between two system or system and its surrounding by virtue of temperature difference. মানেটা বলছি, difference কি বলছে এখানে? Heat is a form of energy transferred between two systems or a system and its surrounding by virtue of temperature difference. মানে হিট কখন ফ্লো করবে? হিট তো একটা ফর্ম অফ এনার্জি, তাই না? আর হিটটা কখন ফ্লো করবে? যখন, আরে বাবা মাউসটা এদিকে আয়, হ্যাঁ, হিট কখন ফ্লো করে? যখন দুটো বডির মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা হয়। তার মানে কি, একটা যদি যতক্ষণ না কোনো স্লোপ তৈরি হবে, ধরেন এখানে একটা বল রয়েছে এরকম, বলটা কি হবে? এখানে বলটা রয়েছে, বলটা একটা ঢালু, মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স না হলে ও এখানে গড়িয়ে যাবে না বলটা। সেরকম টেম্পারেচার ডিফারেন্স যদি না থাকে কোনো অবজেক্টে, তাহলে হিট এনার্জি ফ্লো করবে না। তার জন্য হিট আর টেম্পারেচার দুটো আলাদা আলাদা টার্মিনোলজি, দুটো আলাদা আলাদা ওয়ার্ড, and we have to keep that in mind. Okay, হিট আর টেম্পারেচারের কনসেপ্ট গোলালে চলবে না। যেরকম আমরা বাড়িতে বলে থাকি যে এসির টেম্পারেচারটা কমিয়ে দাও, বাড়িয়ে দাও, এবার অনেকে বলে না এসিটা বাড়িয়ে দে। এবার এসিটা বাড়িয়ে দে মানেটা কি? ঠান্ডা বাড়াবো না ঠান্ডা গরম বাড়াবো, সেটা তো বলতে হবে, তাই না? মানে টু বি স্পেসিফিক। তার জন্য we have to know the difference between temperature and heat. Heat is a energy, temperature is a physical quantity, but temperature of a body is a physical quantity. Clear? এগোই। আশা করছি ক্লিয়ার। তো এগোচ্ছি। হ্যাঁ বলো কি বলছো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, এইবার আমরা যে ব্রাঞ্চ অফ ফিজিক্সটা আজকে পড়ছি, টুডে we are going to understand or explore a new branch of physics. স্যার বলছি বাই ভার্চু অফ কি ছিল লেখা হিটে? By virtue of temperature difference. Temperature difference. আচ্ছা, মানে টেম্পারেচার ডিফারেন্স না হলে কিছুতে হিট ফ্লো করবে না। ঠিক আছে? এইবার আমরা যে ঠিক আছে স্যার। আমরা যে ব্রাঞ্চ অফ ফিজিক্সটা পড়ছি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড মাচ মোর অ্যাওয়েটেড, মানে কি বলবো, অ্যাওয়েটেড মানে হচ্ছে কাইন্ড অফ খুবই, মানে আগেকার দিনে এইটা নিয়ে খুবই গবেষণা হয়েছে। ঠিক আছে? খুবই ভালোভাবে আলোচনা হয়েছে, খুবই ভালোভাবে সব ডিসকাশন হয়েছে। ঠিক আছে? তো আমরা যে ব্রাঞ্চ অফ ফিজিক্সটা পড়ছি সেটাকে বলা হয় থার্মোমেট্রি। ওকে, থার্মোমেট্রি ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট ডিলস উইথ টেম্পারেচার ডিফারেন্স অ্যান্ড হিট এনার্জি। এই থার্মোমেট্রির ব্রাঞ্চ অফ ফিজিক্স থেকে যেই ইনস্ট্রুমেন্টকে টেম্পারেচার মেজার করার জন্য ইউজ করা হয় তাকে আমরা বলি হচ্ছে থার্মোমিটার। বোঝা গেল যে থার্মোমিটার কেন বলি আমরা টেম্পারেচার মাপার ডিভাইসকে? আচ্ছা, এবার যেইটা মন দিয়ে, মানে বলছি যেটা মন দিয়ে শোন। হ্যাঁ আমরা একটা লেন্থ মাপার জন্য কি ইউজ করি? একটা স্কেল ইউজ করি, তাই না? লেন্থ মাপার জন্য। টাইম মাপার জন্য আমরা কি ইউজ করেছি?
একটা পেন্ডিউলামের এই দিক থেকে এই দিকে যাওয়া, এই দিক থেকে এই দিকে যাওয়া, এই ববটাকে টাইম মাপার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে? সেরকমই টেম্পারেচার মেজার করার জন্য আমরা একটা স্কেল বানিয়েছিলাম, সেই স্কেলটার নামই হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার অনেক রকমের হয়, ঠিক আছে? থার্মোমিটারের কনসেপ্ট হচ্ছে যখন কোনো গ্যাস বলো বা কোনো লিকুইড টেম্পারেচারে চেঞ্জেস আসে, ওই লিকুইডটা দেখা গেছে এক্সপ্যান্ড করে বা কন্ট্রাক্ট করে, ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রেও তাই। তো দেয়ার আর 3 or more টাইপস অফ, কেউ কি রেজ হ্যান্ড করলে? স্যার অডিওটা মাঝে মাঝে প্রবলেম করছে। আচ্ছা শুভজ্যোতি, তোমার নেটওয়ার্ক ইস্যু হতে পারে, ঠিক আছে? কারণ আমাকে মানে সপ্তর্ষি আর মানে কি বলে অয়ন্তিকা, ওদের মধ্যে মানে ওরা শুনতে পাচ্ছে, ঠিক আছে? শুভজ্যোতির 5G নেটওয়ার্ক না? ফাইভ জি রিচার্জ করাবে, 5G রিচার্জ করালে তোমার নেটের স্পিড অনেক ভালো দেবে। তোমার ফার্স্ট অফ অল কিসের সিম আমি জানি না, নেটওয়ার্ক ইস্যু হয় তোমারই খেলে। 5G ফোন বাট 5G রিচার্জ করাবে জিও নেটওয়ার্ক হলে, এয়ারটেলের হলে 5G নেটওয়ার্কে রিচার্জ করাবে, আদারওয়াইজ তোমার খুব খুব ইস্যু হয়। আচ্ছা শোনো যেটা বলছি, সেটা হলো কি বললাম, হ্যাঁ অনেক রকমের থার্মোমিটার হয়, ঠিক আছে? তার মধ্যে ওয়ান অফ দ্য ফিউ থার্মোমিটার হচ্ছে, মানে মোস্ট কমন যেটা হচ্ছে, সেটা হচ্ছে মার্কিউরি থার্মোমিটার। মার্কিউরি থার্মোমিটার, ওকে। এবার মার্কিউরি থার্মোমিটার দিয়ে আমরা দুটো স্কেল মেজার করতে পারি। স্কেল মানে কি, একটাকে বলা হয় সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড স্কেল, আর একটাকে বলা হয় কি বলা হয়, কেউ বলতে পারবে? Fahrenheit scale. এক্স্যাক্টলি, ভেরি গুড, ফ্যারেনহাইট স্কেল। এবার এই স্কেল গুলো তৈরি হলো কি করে, বা স্কেলটা আসছে কোত্থেকে? একজন সুইডিশ অ্যাস্ট্রোনমার ছিল, তার নাম অ্যাকচুয়ালি সেলসিয়াস বা সেন্টিগ্রেড বলা হয়, এটাকে সেলসিয়াসও বলা হয়, ঠিক আছে? সেলসিয়াস, নেমড বাই দ্য সুইডিশ অ্যাস্ট্রোনমার নোন অ্যাজ কি সাম, কি একটা নাম ছিল, সেলসিয়াস, ঠিক আছে? আর ফ্যারেনহাইটটা হচ্ছে রাশিয়ান সায়েন্টিস্ট একজন ছিলেন, কি সাম ফ্যারেনহাইট, তো তার নামে স্কেল বানানো। এবার স্কেলটা দেখো, স্কেলের একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? ফর্মুলাগুলো লিখে রাখবে। টেম্পারেচার অ্যাট ডিগ্রি সেলসিয়াস ইজ নোন অ্যাজ, বা ইজ ক্যালকুলেটেড অ্যাজ, আই লিখবো নাকি আই লিখি না অন্য কিছু লিখি? আহ, আহ, আমি এখানে এল দিয়ে বোঝাচ্ছি, এল টি মাইনাস এল জিরো ডিভাইডেড বাই এল অ্যাট 100 মাইনাস এল অ্যাট 0 ইন্টু 100। কি 100 বলছি, সব সব বলছি। এর রেফারেন্স স্কেলটা হচ্ছে মানে মানে এই ফর্মুলাটা কি করে আসছে, যখন কোনো একটা বডি এক্স কে আমরা হিট করছি কত থেকে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অব্দি, তাহলে যে তার টেম্পারেচার চেঞ্জ হবে বা আননোন টেম্পারেচার অ্যাট ডিগ্রি সেলসিয়াস স্কেল, সেটাকে এই ফর্মুলা দিয়ে মেজার করব। ওকে, আবার বলছি, একটা আননোন বডি, একটা বডি, আননোন বডি এক্স বলছি বডিটাকে, ওটাকে যদি আমরা হিট করি ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অন দ্যাট স্কেল আমরা কোনো একটা টেম্পারেচার মেজার করার জন্য এই স্কেলিংটাকে নেব। স্কেলিং মানে আমরা যে রুলার ইউজ করি না, এই যে রুলার, এই রুলারে দেখবে এই যে লাইনস গুলো রয়েছে, একটা নর্মালি 15 সেন্টিমিটার স্কেলে দেখবে অনেক লাইন থাকে এরকম, 0 থেকে 15 সেন্টিমিটারের মধ্যে। সেরকমই এরকম একটা সেন্টিগ্রেড স্কেল থাকে,
সেটা 0 ডিগ্রি থেকে যদি 100 ডিগ্রি ম্যাক্সিমাম ধরি, তাহলে তার প্রত্যেকটা ডিভিশন হবে এই টেম্পারেচারটা, টি মাইনাস মানে এল টি মাইনাস এল জিরো। এটা ভ্যারিয়েবল ধরেছি। কিছু বুঝতে অসুবিধা হয়েছে কারোর? আশা বুঝতে মানে অসুবিধা হবেই হবে, সেটা কেন সেটা বলবে আমাকে, বা কি সমস্যা সেটাও বলবে। কিছু বুঝেছো না বোঝনি? না বুঝলে আবার বোঝাবো। স্যার বুঝেছি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। তোমার নেটওয়ার্ক ইস্যু। সপ্তর্ষি দেখতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ সপ্তর্ষি শুনতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছি তো? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা, শুনতেও তো পাচ্ছ আশা করছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও তো, আমার ল্যাগ দিচ্ছে একটু হালকা হালকা, ল্যাগটাকে ক্লিয়ার করি। হুম, এবার ল্যাগটা দূর হয়েছে, স্মুথ চলছে। আচ্ছা দেখো, আবার বলছি, আমরা একটা যখন স্কেল তৈরি করছি, স্কেলের মধ্যে তো ডিভিশন থাকতে হবে, তাই না? তো ডিভিশন গুলো তো একটা নিশ্চয়ই কোনো ক্যালকুলেশন করে এসছে। সেন্টিগ্রেড স্কেলের ডিভিশনটা আমি এইটা বললাম, এই ফর্মুলাটা, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, ব্যাস, আর কিছু লাগবে না। মানে রেফারেন্স টেম্পারেচার। এবার এলটা কি অ্যাকচুয়ালি? এলটা হচ্ছে, আশা করছি সবাই শুনতে পাচ্ছ, একটা যখন থার্মোমিটার বানানো হয়, থার্মোমিটারটাকে তো দেখতে এরকম হয়, এরকম একটা কিরম বলো সে, রেক্টাঙ্গেল কোথায়, এখানে রেক্টাঙ্গেল, এরকম একটা সরু রেক্টাঙ্গেলের মতো দেখতে হয়, তার মাথাটা একটু বাল্বের মতো এরকম হয় থার্মোমিটার। এবার এর গায়ে কি থাকে, এরকম এরকম দাগ থাকে তো, তাই না? এবার এইটা যে জিরো, এটাকে আমরা বলছি, এটা বলছি এল জিরো। আর ধরো না আমি মার্কিউরিটা উঠছে ওপর দিকে, ওকে? সবাই মার্কিউরি থার্মোমিটার দেখেছো তো? হ্যাঁ দেখা গেল মার্কিউরিটা এত দূর ঘুরেছে। তো এই জায়গাটা হবে আমাদের এল টি, মানে এখান থেকে এতটুকু, এই এই ডিস্টেন্সটা, সেটাই আমরা এখানে ফর্মুলাতে লিখেছি। শুনতে পাচ্ছ অয়ন্তিকা, শুভজ্যোতি? শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। একবার লিভ করে আবার জয়েন করো, ঝটপট তাড়াতাড়ি হাত চালাও। আচ্ছা। জাস্ট রেড বাটনটা প্রেস করে রিজয়েন করো। হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। শুভজ্যোতি কোথায় চলে গেল কি জানি? দেখো দেখো ঝটপট দেখো। এবার এবার হচ্ছে ফ্যারেনহাইট স্কেল। ফ্যারেনহাইট স্কেলেও আমরা একটা ফর্মুলা লিখবো, যে যদি আমরা ডিগ্রি ফ্যারেনহাইটে, এবার যদি ডিগ্রি ফ্যারেনহাইট, এই যে থার্মোমিটারটা বানিয়েছি, এটা যদি ডিগ্রি ফ্যারেনহাইটে রিডিং নেয়, তাহলে কি করব? সেম ফর্মুলা, মাইনাস এল জিরো ডিভাইডেড বাই, জাস্ট জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, ফ্যারেনহাইটে, ফ্যারেনহাইটের বেস টেম্পারেচার যেটা, বেস টেম্পারেচার 32 ডিগ্রি ফ্যারেনহাইটে তৈরি মানে হয়, আর ম্যাক্সিমাম যায় 212 ডিগ্রি ফ্যারেনহাইট। মানে এইটাকে জিরোর জায়গায়, এটা হচ্ছে তোমার জিরো কোথায়, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট ফ্যারেনহাইটের ক্ষেত্রে এটা হয় 32 ডিগ্রি ফ্যারেনহাইট। তো ফর্মুলাটাও একটু চেঞ্জ হয়, এটা হচ্ছে এল অ্যাট 212 মাইনাস
L at 32 মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা ইন্টু 100, সরি 100 বলছি 180, যেহেতু এটা 180টা ডিভিশন। জাস্ট এইটুকু ইন্ট্রোডাক্টরি, মানে স্কেল গুলো তোমরা তো এবার যখন প্র্যাকটিক্যাল করবে, মানে স্কুলে থার্মালের প্র্যাকটিক্যাল আমি করাতে পারবো না, অনেক সেট আপ লাগে। স্কুলে যখন থার্মালের প্র্যাকটিক্যাল করবে দেখবে থার্মোমিটার থাকবে, তোমাদেরকে থার্মোমিটার দেখাতে পারি আমি, মানে ল্যাব থার্মোমিটার যেটা, ওখানে দেখবে এরকম দুপারে দুটো ফ্যারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস স্কেল থাকে। তো ওই যে ভ্যালু গুলো বার করার জন্য এই ফর্মুলা ইউজ করতে হবে তোমার। আশা করছি মার্কিউরি স্কেলটা বুঝতে পেরেছো। এবার আসছে রিলেশনশিপ, রিলেশন বিটুইন ডিগ্রি ফ্যারেনহাইট অ্যান্ড ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমি বলেছিলাম যে ফ্যারেনহাইট স্কেলে, সরি সেলসিয়াস স্কেলে 100 থেকে 0 অবধি থাকে, আর ফ্যারেনহাইট স্কেলে 212 থেকে 32 অবধি, তাই না? তার মানে কি, থার্মোমিটারের লেন্থটা তো এক থাকছে, তাই না? তো এখানে যেটা 0 সেটাই 32। এবার ইমাজিন করো যে 100 ডিগ্রিতে সি ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তাহলে জিনিসটা কি হবে? সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100, কারণ কি 100টা ডিভিশন রয়েছে, ভাগ রয়েছে 100টা। আর এটা কত হবে? ধরো না ফ্যারেনহাইট ডিগ্রি স্কেলে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এফ ডিগ্রি ফ্যারেনহাইট মাইনাস 32 ডিগ্রি ফ্যারেনহাইট ডিভাইডেড বাই 180টা ডিভিশন, তাই 180। তাহলে এই ফর্মুলাটাকে যদি চেঞ্জ করি আমরা, তাহলে হয়ে যাবে এটা সি বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 9। এইটা হয়ে গেল আমাদের রিলেশনশিপ বিটুইন ডিগ্রি ফ্যারেনহাইট আর ডিগ্রি সেলসিয়াস, যেটা ছোটবেলাতে তোমরা ফর্মুলা হিসাবে পড়েছো, জানো? মাথায় আসছে, ঢুকছে, কিছু বুঝতে পারছো? নাকি খিদে পেয়েছে? বুঝতে পেরেছি। ঠিক আছে। দেন আসে হচ্ছে গ্যাস থার্মোমিটার। এগুলো তো ইউজ করা হতো, মানে আগে ইউজ করা হতো, বাট এখনো তো ইউজ করা হয় না থার্মোমিটার। কেন হয় না কারণ বলছি। গ্যাস থার্মোমিটারে কি ইউজ করা হতো? একটা ভলিউম কনস্ট্যান্ট গ্যাস নেওয়া হতো, মানে একটা গ্যাস নেওয়া হতো যার, মানে কি বলবো, মানে দু রকমের থার্মোমিটার ইউজ করা হতো। একটা থার্মোমিটারের মধ্যে দেখা গেল কোনো টেম্পারেচারকে, মানে প্রেসারকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, আর একটা কোনো থার্মোমিটারে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হয়েছে। কেন করা হতো? কারণ আমরা ছোটবেলায় পড়েছি চার্লস ল, বয়েলস ল, পিভি ইকুয়ালস টু পি1 ভি1 ইকুয়ালস টু কি? P2V2। পি2 টি2, ইয়েস, পি2 টি2। তো এই রিলেশনশিপে আমরা একটা টেম্পারেচার বার করতে পারবো। তো সেরকম গ্যাস থার্মোমিটার বানানো হয়েছিল। বাট গ্যাস থার্মোমিটারের প্রবলেম ছিল যে আমরা তো আইডিয়াল গ্যাস কোনটা জানি না, আইডিয়াল গ্যাস তো হয়ই না, তাই না? তার জন্য আমরা অত আইডিয়াল থার্মোমিটার পাইনি। তার জন্য একটা রাফলি একটা মানে কি বলবো অ্যাপ্রক্সিমেশন থার্মোমিটার পেয়েছি, যে প্রেসারকে এরম ভাবে বসিয়ে আমরা প্রেসার স্কেলে মেপে আমরা টেম্পারেচার বার করতে পারতাম, অথবা টেম্পারেচার বার করতে পারতাম প্রেসার না মেপে ভলিউম মেপে, যে একটা সার্টেন ভলিউম চেঞ্জের জন্য আমরা একটা ভলিউম পেলাম, মানে টেম্পারেচার পেলাম এই থেকে। এইটার ক্ষেত্রে তোমাদের ভলিউম কনস্ট্যান্ট, এখানে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এগুলো পড়েছো তো তোমরা ছোটবেলায়, ক্লাস 9-এ পড়েছো সিবিএসসি, চার্লস ল, বয়েলস ল, ওই ল দিয়ে। নেক্সট আসে হচ্ছে থার্মোমিটার, মানে প্ল্যাটিনাম থার্মোমিটার।
প্ল্যাটিনাম থার্মোমিটার। প্ল্যাটিনাম থার্মোমিটার এটাও সেম, মানে সেম টেম্পারেচার স্কেল, শুধু এখানে প্ল্যাটিনামের রেজিস্ট্যান্স নেওয়া হতো। আর প্ল্যাটিনামের রেজিস্ট্যান্সটা কি সেটা এখন বুঝবে না, যতক্ষণ আমি থার্মাল রেজিস্টিভিটি বোঝাচ্ছি ততক্ষণ হয়তো বুঝতে পারবো না, মানে বুঝতে পারবে না তো, ঠিক আছে। এটা একটা প্ল্যাটিনামের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, এটা যে প্ল্যাটিনাম ওয়্যারের কত রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। জাস্ট ফর্মুলাটা জেনে রাখো, আর কিছু না। আর একটা কথা সেটা হচ্ছে, আমি কিন্তু এবার থেকে ডিসেম্বরের সানডে করে, যেরকম জয়েন্টের ক্লাসটা দেখি বাকি আছে একটা, মানে আগের মান্থে তোমাদেরকে নোটটা দেবো, আর অনলাইনে দেখি একটা করে ক্লাস আপলোড করে দেবো, আর অফলাইনে তো ক্লাস করাবোই আমি। এবারে কোনো মানে ফাঁকি আর হবে না, কারণ কি এখন আর বলতে গেলে তোমাদের পরীক্ষা টরীক্ষা অত কিছু নেই, জয়েন্টের ক্লাসগুলো করতে পারবে রেগুলারলি, আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমার এন্ড থেকে। তো আমি দেখছি এই উইকে আপলোড করব দুটো ভিডিও জয়েন্টের গ্রুপে, আর সানডেজ করে অফলাইনে তোমাদেরকে আমি চেষ্টা করব ওয়েভ এন্ড অসিলেশন, কারণ এবারে ফ্লুইডটা পড়াবো এই উইকটায় ফ্লুইডে যাবে, বাট ফ্লুইড শেষ হলে সানডে করে ওয়েভ এন্ড অসিলেশন, মানডেজ করে থার্মাল, ঠিক আছে। আমি মানডেতেও দেখছি পড়াবো, ফ্লুইডটা পড়াবো, মানডে ফ্লুইডটা বাকি আছে। অ্যাকচুয়ালি ফ্লুইডের ভিডিওটা আপলোড করে দিই, তারপর অনেকে তো আসেনি সেদিন, তাই মানে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে সব শেষ করতে হবে, না হলে জানুয়ারিতে রিভিশন করতে হবে। এবার হচ্ছে কি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমরা জাস্ট এটার ইন্ট্রোডাকশনটা পড়বো, কারণ আমাদের এটা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়বো তখন কাজে দেবে। আমরা জানি কি চার্লস ল হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে চার্লস ল। আরেকটা হচ্ছে কি, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে বয়েলস ল, আমার মাথায় গেছে, পিভি এটা তো বয়েলস ল, বয়েলস ল। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মানে সেটা তোমরা এই হিসাবে জানো যে পার ডিগ্রি রাইজের জন্য ওই কি বলে এটাকে পিভি, আর এটা হচ্ছে P1/T1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো ওটা হচ্ছে তোমাদের চার্লস ল। চার্লস ল আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে কি এই যে ভলিউম at T temperature is equals to volume at 0 into 1 plus T/273 কেলভিন। এর মানে হচ্ছে পার ডিগ্রি রাইজের জন্য সরি, মানে ভলিউম অফ গিভেন মাস ইনক্রিজেস বাই 1/273 পার্ট অফ ইটস ভলিউম, মানে 1/273 পার্ট অফ ভলিউম বেড়ে যায় পার ডিগ্রি রাইজের জন্য। এটা হচ্ছে চার্লস ল, ছোটবেলায় পড়েছো এগুলো, অত ডেপথে যাচ্ছি না, ওটা আমাদের কাইনেটিক থিওরি যখন পড়বো তখন কাজে লাগবে, আমরা জাস্ট থার্মাল প্রপার্টি নিয়ে আলোচনা করতে চাই। তো চার্লস ল বলেছিল আমাদেরকে যে এটা মানে হচ্ছে কি ভলিউম ডাইভার্সন টেম্পারেচার, ইন শর্ট, যে at constant pressure V directly proportional to T। এবার চার্লস ল আর বয়েলস ল কে মিলিয়ে একটা ভ্যালু মানে পাওয়া যায়, কি বলে ওটাকে ইকুয়েশন, সেটা কি বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ মোলস। তোমাদের মোল কনসেপ্ট পড়িয়েছে ক্লাস 11-এ? হ্যাঁ, ওই সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি যে ফার্স্ট চ্যাপ্টারটা, ওটাতেই তো আছে মূল কনসেপ্ট। পড়িয়েছো তো, তাহলে তো আমার আর চাপই নেই, মোল মানে বুঝে যাবে তোমরা কাকে বলে, আমার তো খাটনি নেই। হ্যাঁ, তো এবার যেটা বলছি, এইবার অ্যাকর্ডিং টু চার্লস ল বলে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অথবা অর ভি ইকুয়ালস টু আলফা টি, যেখানে আলফা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, এবার যখন এটা একটা কনস্ট্যান্ট, আর কোনো বলতে গেলে দেখো এটা তো কনস্ট্যান্ট অ্যালফাটা, আর ভি মানে ভলিউম অফ আ গ্যাস কখনো তো নেগেটিভ হতে পারে না,
তাহলে কোনটা নেগেটিভ হবে? মানে ভি ক্যান নট বি নেগেটিভ, ভলিউম তো নেগেটিভে যায় না, তাই না? দেয়ারফোর দ্য টেম্পারেচার শুড বি নেগেটিভ। আমি এখান থেকে যে টপিকটা করাচ্ছি মোল কনসেপ্ট থেকে আইডিয়াল গ্যাসে, এই টপিকটার নাম হচ্ছে অ্যাবসোলুট টেম্পারেচার। মানে আমি কি করাতে চাইছি? আমি করাতে চাইছি অ্যাবসোলুট টেম্পারেচার কাকে বলে সেটা জানতে চাইছি। এবার যদি টিটা 0 ডিগ্রির চেয়েও নিচে চলে যায়, মানে এই টেম্পারেচারটা, আমি বললাম না এক্ষুনি যে টেম্পারেচারটা তো নেগেটিভ হতে পারে, ভি তো নেগেটিভ হবে না, তাহলে ধরে নাও টেম্পারেচারটা এই টি থেকেও 0-র দিকে চলে যাচ্ছে। 0-র দিকে মানে কিরকম? মানে ধরে নাও একটা কাইন্ড অফ ছোট, আমি ছোট হাতের টি ধরছি, ছোট হাতের টি মাইনাস T0 টেম্পারেচার। ছোট হাতের টি মাইনাস T0 মানে হচ্ছে কি, মানে একটা টেম্পারেচার ছিল, মানে একটা চার্লসুলার এক্সপ্রেশন। এবার আমি বলছি কি টেম্পারেচারটা কমলে তো 0 থেকে কমে নেগেটিভ টেম্পারেচার হয়ে যাবে, তাহলে এই T0টা হচ্ছে আমাদের 0th টেম্পারেচারটা, টি মানে 0 ডিগ্রি যেটা ছিল, তাই না? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কি বলো? এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আছে, মানে কনসেপ্টটা একটুখানি ডেপথে না ঢুকলে পরবর্তীকালের পড়াশোনাটা বুঝতে পারবে না, তো আমাদেরকে বুঝতে হবে। স্যার এই জায়গাটা আর একবার একটু বলুন। হ্যাঁ, আবার বলছি, চার্লস ল আমরা জানি, চার্লস ল হচ্ছে কি পি ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। ওকে, ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি হলে একটা তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, যদি আমরা ওটাকে ভি ইকুয়ালস টু টি করতে চাই, তাই না? প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কি আমাদের আলফা। ওকে, আর আলফা যখন আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আলফা যখন আমাদের প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে কি বলতে চাইছি আমরা, ভলিউম ক্যান নট বি নেগেটিভ, এখানে নয়, এখানে লিখি ক্যান্ট বি নেগেটিভ। তাহলে কে নেগেটিভ হবে? যদি টেম্পারেচারটা 0 থেকেও নিচে চলে যায়, আমাদের টেম্পারেচারটা নেগেটিভ হবে, তাই না? আমি এইটা বোঝাতে চাইছি তোমাদেরকে। তোমরা যে কোনো একটা স্কেল চয়েস করো, টেম্পারেচারটা যখন 0 থেকেও নিচে চলে যাবে, তাহলে তো কোনো একটা নেগেটিভে হবে, তাই না? সেটাই বলছি। ভলিউমটা কি নেগেটিভ হবে? ভলিউমটা তো আর নেগেটিভ হবে না। এতদূর বুঝতে পেরেছো কি পারোনি বলো? সবাই বলো একবার করে যে বুঝতে হ্যাঁ স্যার পেরেছো। এটা বুঝেছি। এক্স্যাক্টলি। অয়ন্তিকা বুঝেছো? সপ্তর্ষি বুঝেছো? হ্যাঁ স্যার বুঝেছি। এইবার যদি ইফ ইফ নট ইফ, মানে ইফও শুধু নয়, আমাদের যে টেম্পারেচারটা, এইটা তো আর গ্যাসের উপর ডিপেন্ড করবে না, তাই না? এটা তো ইন্ডিপেন্ডেন্ট। কার উপর আছো তোমরা? সপ্তর্ষির আওয়াজ আসছে না কেন? হ্যাঁ বলো বলো। বুঝেছো তো আগে যত দূর বললাম? হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে কি? না তাহলে শোনো, এইবার এই যে T0 যে টেম্পারেচারটা বলছি, এটা কি টেম্পারেচার? ধরে নাও এই টিটা টেম্পারেচার ছিল এইখান থেকে কমে কমে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? মিনস লেট আস suggest that there must be some টেম্পারেচার যেটাকে আমরা 0 বলছি, আর ওইখানে মানে কিরম বলবো, ওই পয়েন্টের থেকে তো 0-র পয়েন্টের চেয়ে নিচে গেলে আমরা কি নেগেটিভ ধরতে হবে তখন। এবার ওই পয়েন্টে যদি আমরা 0 পয়েন্টটা বলি টি, টি থেকে নিচে যদি ধরি আবার T0, তাহলে এটা মাইনাস করতে হবে টি থেকে। মানে হচ্ছে যদি বলি যে আমরা বেস লাইনটাকে বলছি 2, এবার 2-এর থেকেও নিচে চলে গেল, তার মানে কি
2 মাইনাস এক্স করতে হবে, মানে 2 এর থেকেও নিচে চলে যাচ্ছে। সেরকম টিটা হচ্ছে আমাদের বেস লাইন টেম্পারেচার, যেটা লিনিয়ারলি টাইমের সাথে মানে টেম্পারেচারের সাথে ভ্যারি করছে। আর আরো যদি নিচে চলে যায় 0 থেকে, না বুঝতে পারলে বারবার বলবে, আবার বোঝাবো। 0°C বলো বা 0° ফ্যারেনহাইট বলো, এদের থেকেও নিচে চলে যাচ্ছে, ড্রপ করছে টেম্পারেচারটা। এমন ড্রপ করছে যে ওটা 0 হিট করার পর আবার নেগেটিভ সাইডে চলে যাচ্ছে। তাহলে এটা যখন হিট করছে, সেটা দেখা গেছে it has been seen that at Celsius scale T0 is equals to minus 273.15 degree Celsius. আবার বোঝাচ্ছি, চার্লস ল অ্যাকর্ডিং টু চার্লস ল V proportional to T. V proportional to T মানে কি? V is equals to alpha T. আর আলফাটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু যদি এটা হয়, আর ভলিউম যেহেতু নেগেটিভ হতে পারে না কোনো জিনিসের, then if suppose there is a negative quantity, then it should be the temperature. Okay, since negative volume of the gas is not possible, the relationship must suggest that temperature can go to 0 or below 0. Therefore it has been seen by মানে এটা দেখা গেছে যে, এই যে ক্লিক হচ্ছে না কেন? হ্যাঁ, ক্লিক হচ্ছে। It has been seen that volume of a fixed mass of a gas at constant temperature, at constant pressure, যদি এইটাকে ধরা হয়, এই কোয়ান্টিটিটা ভলিউম অফ আ গ্যাস at constant pressure, যদি এইটা হয়, এই কনস্ট্যান্ট প্রেসারের থেকেও যদি বিলো নিচে কমতে থাকে, তাহলে কি করতে হবে? ওটা টি থেকে T0 মাইনাস দিতে হবে, আমাকে মাইনাস করতে হবে। এতদূর ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? যে কেন মাইনাসটা হচ্ছে, বুঝেছি। এই ইকুয়েশনটা কেন মাইনাস হচ্ছে, না বুঝলে আবার বলবে, আমি আবার বোঝাবো। যদি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইবার দেখা গেছে যে T0টা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গ্যাস বাট ডিপেন্ড আপন দ্য টেম্পারেচার। মানে T0 টেম্পারেচারটা, মানে T0টা শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, গ্যাসের উপর নয়। ঠিক আছে, তো এই ভ্যালুটা আসে কত? এইটা মাইনাস 273.05 0.15 ডিগ্রি সেলসিয়াস স্কেলে আসে। এবার আমরা এই জিনিসটা লিখছি কেন? এটা লিখছি কারণ তার মানে যখন আমরা নেগেটিভ সাইড অফ দ্য স্কেলে যাচ্ছি, তখন একটা নতুন রিলেশনশিপ আমরা পাচ্ছি। কাইন্ড অফ কি রিলেশনশিপ পাচ্ছি? যে টি ইকুয়ালস টু টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15। এইটা পাচ্ছি আমরা। এইবার এটা কি? আমরা যখন একটা নতুন নেগেটিভ সাইডে যাচ্ছি, এটা নতুন স্কেল খুঁজে পাচ্ছি। স্কেল মানে হচ্ছে মেজারমেন্ট টেকনিক বা একটা মেজারমেন্ট ইউনিট স্কেল। যে আমার যে ডিগ্রি সেলসিয়াসের স্কেলটা রয়েছে, যে স্কেলটা রয়েছে, সেটা থেকে আমি যদি 273 যদি পে করে দিই, আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা একটা নতুন স্কেল পাবো। এই স্কেলটাকেই বলা হয় কেলভিন স্কেল। বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝেছি। এবার কেলভিন স্কেলকে কেন আমরা তৈরি করেছি? কারণ অয়ন্তিকা, শুভজ্যোতি, সবাই শুনছো? হ্যাঁ স্যার, শুনছি। হ্যাঁ স্যার, শুনছি। কেলভিন স্কেলকে কেন তৈরি করা হয়েছে?
বিকজ আমাদের একটা অ্যাবসোলুট জিরো বলে একটা ফ্যাক্টর চাই, অ্যাবসোলুট জিরো। অ্যাকচুয়ালি আমরা শুরুতে দেখলাম কি ফ্যারেনহাইট আর সেলসিয়াসে প্রবলেমটা হচ্ছে যেখানে 0 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে 32 ডিগ্রি ফ্যারেনহাইট, তাই না? বাট আমরা তো এক্স্যাক্টলি জিরো বলে কোনো ভ্যালু পাচ্ছি না, মানে ফ্যারেনহাইট স্কেলেও তো একটা জিরো হবে, এবার সেই জিরোটা হবে মাইনাস সামথিং ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। এবার এক্স্যাক্টলি জিরো ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? সেই ভ্যালুটা পাবো হচ্ছে অ্যাবসোলুট জিরো পাবো হচ্ছে আমরা কেলভিন স্কেল থেকে। মানে ধরুন আমরা যদি তিনখানা স্কেল বানাই, এটা একটা স্কেল ধরছি আমরা, এটা থার্মোমিটার, ঠিক আছে, এটা একটা থার্মোমিটার, দেন আসছে হচ্ছে আরেকটা থার্মোমিটার। আচ্ছা না দাঁড়াও, এটাকে কপি পেস্ট করবো, তিনটে একই মাপের হবে তাহলে। কপি আর দেখি কিপ সোর্স মার্জ টেক্সট অনলি, পেস্ট করে কি করে? এই যে একটা, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে, আরেকটা, তিনটেকে একই হাইটে রাখবো আমি। সিলেক্ট হচ্ছে না, এই যে হচ্ছে। আরে এটা সিলেক্ট হয় না কেন? হ্যাঁ দেখো তিনটেকে তিনটে হাইটে রাখলাম, এক হাইটে রেখেছি। এটা জুম ইন করি, জুম ইন করবো এখানে, জুম ইন করলে আবার দেখা যাচ্ছে এখানে একটু টেরা দেখা হয়েছে। যাই হোক, এইটাকে বলছি, এটা একটা আগে আমি ডায়াগ্রামটা ড্র করে নিই ভালো করে, তাহলে বুঝতে পারি। ডটেড লাইন ড্র করবো, শেপ, ব্ল্যাক, এটা হচ্ছে এই স্কেলটা হচ্ছে ফার্স্ট অফ 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এইটা হচ্ছে 32 ডিগ্রি ফ্যারেনহাইট, আর এই স্কেলে হচ্ছে 273.15 কেলভিন। এই জায়গাটাকে আমরা বলছি ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা আরেকটা লাইন টানি, এই লাইনটা একটু অন্য কালার, গ্রিন না একটু ব্লুতে টানি। হ্যাঁ উল্টো হয়ে গেল, এটা লালে টানলে ভালো হতো। ঠিক আছে যাই হোক, ব্ল্যাক গ্রিন না কিসে টানি, এইটাতে টানি, এটা অন্য শেড ইয়েলোতে টানি। এই যে এইটাকে টানলাম, টেনে বলছি কি এইটা হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট, সরি স্টিম পয়েন্ট। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কত? এটা 212 ডিগ্রি ফ্যারেনহাইট। এটা হচ্ছে কত? 373.15 কেলভিন। এবার যখন 0 ডিগ্রি নিচে চলে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে? এটা মাইনাস, আচ্ছা ব্লুতে দেখাই, হ্যাঁ যখন এটা জিরোতে চলে যাচ্ছে তাহলে এটা কি -ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, সেম এটাও -ডিগ্রি ফ্যারেনহাইট হচ্ছে। বাট আমাদের তো একটা অ্যাবসোলুট জিরো ভ্যালু চাই, তাই না? মানে একটা এমন স্কেল যেখানে আমরা জিরো ভ্যালু, মানে একদম জিরো, মানে ফার্স্ট অফ অল বলি যে অ্যাবসোলুট স্কেলটা কেন লাগছে। কোন বডির হিট জিনিসটা আসে হচ্ছে তার কাইনেটিক এনার্জির জন্য, মলিকুলার কাইনেটিক এনার্জির জন্য আমরা
হিট এনার্জি পাই, ঠিক আছে। এবার জিরো স্কেলটা মানে হচ্ছে একটা এমন ভ্যালু যেখানে কমপ্লিট, মানে এই যে একটা এমন স্কেল, এটাকে বলবো আমরা হচ্ছে অ্যাবসোলুট জিরো। কেন অ্যাবসোলুট জিরো? এটা হবে 0 কেলভিন, মানে হচ্ছে এটাকে বলা হয় অ্যাবসোলুট জিরো। কেন বলছি মানে আসছি ব্যাপারটাতে। এটা হচ্ছে 0 কেলভিন, এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে কত, -459.67 ডিগ্রি ফারেনহাইট। অ্যাবসোলুট জিরো কেন বলছি? দেখো, আমি এক্ষুনি বললাম যে একটা কোনো বডির কাইনেটিক এনার্জি জন্যই আসছে হচ্ছে তার টেম্পারেচার, মলিকুলার কাইনেটিক এনার্জির জন্য। এবার অ্যাবসোলুট জিরো একটা এমন টেম্পারেচার, এই অ্যাবসোলুট জিরোটা একটা এমন টেম্পারেচার যেখানে মলিকিউলার কাইনেটিক এনার্জি একটা অ্যাটমের শেষ হয়ে যায়, মানে অ্যাটমটা পুরো একদম স্টেবল ভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। অ্যাটমিক মানে অ্যাটমটা একদম উইদাউট এনি কাইনেটিক এনার্জি বসে থাকছে, ঠিক আছে। এটাকেই বলা হয় অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, -273.15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যাবসোলুট জিরো কাকে বলে বা কেন বলে বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মিউট বাটনটা অন হচ্ছিল না। আচ্ছা, অয়ন্তিকা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুভজ্যোতি? হ্যাঁ স্যার। ওকে, তোমরা আমাকে জাস্ট 5 মিনিট দাও, আমি আমার একটু মেডস আছে, মেডস গুলো খাই। ইনহেলার আছে, ইনহেলারটা ইউজ করি। এবার আবার শুরু করছি। সব এক এক ধরনের, সব মেশিনের মতো ইনহেলার, একটু টাইম লাগে নিতে। ওই অক্সিজেন মাস্ক দেখেছো, কাইন্ড অফ ওরকম। তোমার ফোনটা আমি তুলে আছাড় মারবো শুভজ্যোতি। এমা, সপ্তর্ষি অন্ধকারে ক্লাস করছো কেন? সামনে কম্পিউটার আছে। ও, চোখে এই জন্য স্ট্রেস পড়বে। চশমাটা পরেই ছিল। আচ্ছা, এইবার মেন থার্মাল প্রপার্টিজে আসি। মেন মানে মেন থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন জিনিসটা কি আগে বলি। The expansion, all the solid substances expand on heating and contract on cooling. এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে। বাট there are few exceptions, ঠিক আছে। exceptions like যখন ওয়াটার, যার মাইক আনমিউট আছে মিউট করে দাও। আচ্ছা, যখন ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অব্দি যায়, ঠিক আছে, তখন ওয়াটারের একটা অ্যানোম্যালাস এক্সপ্যানশন হয়, ঠিক আছে। অ্যানোম্যালাস এক্সপ্যানশন কি জিনিস? অ্যানোম্যালাস এক্সপ্যানশন মানে হচ্ছে একটা বিকট এক্সপ্যানশন, ঠিক আছে। মানে ওয়াটার হুট করে এক্সপ্যান্ড করে যায়, হুট করে মানে হচ্ছে একদম, কিভাবে তোমাকে বোঝাবো, জিনিসটা কন্ট্রাক্ট করছে, করতে করতে আবার এক্সপ্যান্ড করে যাচ্ছে। তো এই এক্সপ্যানশনটা কি বলা হয়? অ্যানোম্যালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। আবার আরেকটা কেমিক্যাল আছে সিলভার আয়োডাইড বলে, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সিলভার আয়োডাইড কি হয়, ও 80 ডিগ্রি থেকে 141 ডিগ্রি অব্দি ও আবার এক্সপ্যান্ড করে। মানে এগুলো এক্সেপশন রয়েছে। জেনারেলি হিটিং করলে মানে হাবিয়ে গেলাম বলতে বলতে, হ্যাঁ যেটা বলছি, জেনারেলি হিটিং করলে কি হয়, এক্সপ্যান্ড করার কথা। আর মানে হ্যাঁ, হিটিং করলে এক্সপ্যান্ড করবে, আর কুলিং করলে কন্ট্রাক্ট।
এবার এই যে এক্সপ্যানশন যখন হিট করলে হয় সেটাকেই বলা হয় থার্মাল এক্সপ্যানশন অফ আ সাবস্টেন্স। দেয়ারফর থার্মাল এক্সপ্যানশন মানে হচ্ছে কি দ্য এক্সপ্যানশন অফ সাবস্টেন্স অন হিটিং, সেটা কি বলি থার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে, এবার ফার্স্ট আমরা কি বলবো থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস। ঠিক আছে, এইবার থার্মাল এক্সপ্যানশন অফ সলিড কি করবো আমরা আগে নাম্বার 1 দিচ্ছি। এটা একটা নতুন টার্ম আছে, সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন মানে কি? ধরে নাও আজকে একটা স্কেল নিয়েছো, তুমি রুলার একটা স্কেল নিয়েছো, এবার স্কেলটা কি লম্বা, তো তুমি একটা রডকে এরকম রাখলে, দেখতে পাচ্ছ যত গরম হচ্ছে রডটা এক্সপ্যান্ড করছে, এইদিকে এক্সপ্যান্ড করে এই রডটা এত বড় হয়ে গেল, এরকম ডটেড লাইন যেটা। তো এটাকে বলবো আমরা লিনিয়ার এক্সপ্যানশন। ঠিক আছে, লিনিয়ার এক্সপ্যানশন মানে হচ্ছে কি লম্বা ভাবে বড় হচ্ছে। আর কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন মানে হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, যার মানে যত টাইমস ওটা মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, মানে যত টাইমস ওটা লম্বা হবে, সেটাকেই আমরা বলি হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন। এইবার এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে লেন্থ অফ দ্য মানে ইনক্রিজ ইন লেন্থ এক্সপেরিমেন্টালি, অন্য কালারে লিখি, হ্যাঁ, এক্সপেরিমেন্টালি it is seen that, সবাই লিখছো তো? কি বলছো? লিখছো তো তোমরা? If we heat a rod, the increase in length, is directly proportional to its original length increases in temperature। মানে কি, ধরে নাও মানে জাস্ট লেট আস মানে কি বলবো, ইফ যদি এল যদি রডের অরিজিনাল লেন্থ হয়, আবার টেম্পারেচার চেঞ্জ যেটা সেটা যদি ডেল্টা টি হয়, আর রডের যে লেন্থটা এল থেকে বেড়ে গিয়ে এল প্লাস ডেল্টা এল হয়ে যায়, কি বললাম, এল লেন্থের একটা রড নিয়েছি, সেই রডের উপর আমরা ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ করলাম, মানে একটা টেম্পারেচার ছিল ওর থেকে বাড়িয়ে দিলাম টেম্পারেচারটা, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারটা কত হলো ডেল্টা টি। ডেল্টা টি চেঞ্জের জন্য ওই রডের লেন্থ হয়ে গেল এল প্লাস ডেল্টা এল, তাই দেয়ারফর চেঞ্জ ইন লেন্থ কত হয়ে যাবে, মানে ডেল্টা এলটা কত হবে, ডেল্টা এলটা হবে মানে ডেল্টা এলটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা অরিজিনাল লেন্থ ইনটু ডেল্টা টি। এটাই এই স্টেটমেন্টটা বলছে যে চেঞ্জ ইন লেন্থ যেটা বা ইনক্রিজ ইন লেন্থ যেটা, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস অরিজিনাল লেন্থ অ্যান্ড ইনক্রিজ ইন টেম্পারেচার। অরিজিনাল লেন্থ অ্যান্ড ইনক্রিজ ইন টেম্পারেচার, এটাই বলছে এই স্টেটমেন্টটা, যে ডেল্টা এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল ইনটু ডেল্টা টি। এত প্রপোর্শনাল এটা। এবার ডেল্টা এল ইকুয়ালস টু কি হয়ে যাবে, আচ্ছা প্রপোর্শনালের সাইনটা এরম দিয়েছি, তো এটাকে একটু অন্যভাবে লিখে দাও, ডেল্টা এল ইকুয়ালস টু আলফা
ডেল্টা এল ইকুয়ালস টু আলফা এল ডেল্টা টি, যেখানে আলফা হচ্ছে কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। এবার এর কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন যখন আমরা পেলাম একটা টার্ম, তার মানে কি এরও একটা ভ্যালু থাকবে। তো দেয়ারফর আলফা ইকুয়ালস টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল ডেল্টা টি। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ভ্যালু। এটার এক্সপেরিমেন্টাল মানে প্র্যাকটিক্যাল মিনিং, মানে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল মিনিং অফ দিস, ভালো করে শুনবে। আশা করছি সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি। শুনতে পেলে তোমরা একবার করে ওই রেজ হ্যান্ড বাটনটা প্রেস করে বন্ধ করে দাও। ওকে, মন দিয়ে শুনবে। এই যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনটা পেলাম, ইফ যদি টেম্পারেচার চেঞ্জটা 1 ডিগ্রি সেলসিয়াস হয়, ইফ যদি টেম্পারেচার চেঞ্জটা 1 ডিগ্রি সেলসিয়াস হয় and the length of the rod is 1 unit, therefore অথবা then alpha is equals to delta L। এটার মানে কি, আবার বলছি, if পেনটা মাঝে মধ্যে কাজ করে না, হ্যাঁ, if টেম্পারেচার চেঞ্জটা ডেল্টা টিটা 1 ডিগ্রি সেলসিয়াস হয়, আর ডেল্টা মানে লেন্থ অফ দ্য রড, যে অরিজিনাল লেন্থ অফ দ্য রড যদি 1 ইউনিট হয়, তাহলে আলফা মানে কি কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন will be exact value of delta t, means change in temperature, চেঞ্জ ইন লেন্থ। যতটা লেন্থ চেঞ্জ হবে সেটাই হচ্ছে তার আলফা। আলফা ডিনোট হোয়াট? আলফা ইজ দ্য বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ মেটেরিয়াল। লিখছি আমি এখানটা, কোএফিসিয়েন্ট of linear expansion of the material of rod is equal to the increase in unit length of the rod when its temperature rises 1 degree C। its unit কি হবে জানো? হ্যাঁ, আচ্ছা ইউনিটে থাকে, এখন বলবো না। যেহেতু এটা একটা কোএফিসিয়েন্ট, এর ইউনিট হবে যেটা লেন্থের মানে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, মানে কি বলবো, মানে ওই আর কি লেন্থ পার ডিগ্রি, মানে কি বলবো, রাইজ বা পার ডিগ্রি সেলসিয়াস কাইন্ড অফ। যাই হোক, এবার বলো তোমরা বুঝেছো কিনা এই পার্টটা?
বুঝেছো তো? হ্যাঁ বুঝেছি। স্যার কি বলছো শুভজ্যোতি? শুনতে পেলাম না কিছু। স্যার ওকে, লেখা হয়ে গেছে? হয়ে গেছে লেখা? এগোচ্ছি আমি। আচ্ছা, আজকে অলরেডি অনেক রাত হয়ে গেছে, আজকে আর এগো